পাগলা কুকুরের মতো ইরানের যারা গোয়েন্দা তারা খুঁজে বেরিয়েছে কে এই বেইমানি করল। ইরানে এমন কিছু করেছেন যা আমূল বদলে দিয়েছে ইরানের সেনাবাহিনীকে। এক এক করে গাড়ি যাচ্ছে, তারা গোপন কুঠুরিতে ঢুকছে। ইসরায়েল কিচ্ছু করেনি। তারপর সবাই যখন ঢুকে পড়েছে, তারপর আক্রমণ, অর্থাৎ একসঙ্গে জালে অনেকগুলো মাছ তারা পেয়ে গিয়েছে। দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানের সেনাবাহিনী আপনারা কি মনে করেন? ওটা কি সেনাবাহিনী? ওটা কি আসলে? আসলে ইসলামিক সন্ত্রাসবাদীরা ইউনিফর্ম পরে রয়েছে। এটা সন্ত্রাসবাদী। ইসলামিক টেরোরিজম এখন একটা বিষয় গোটা পৃথিবীতে। এই যে মৌলবাদ, ইসলামিক টেরোরিজম অর্থাৎ ইসলামিক সন্ত্রাস, এই বিষয়টার গভীর জ্ঞান ছিল। এমনকি মহিলাদেরও ব্রেন ওয়াশ করে ফেলতে পারবে না কেন? বুঝতে পারছেন? অসাধারণ ছাত্রী, এতগুলো ভাষা জানেন, সপ্রতিভ, প্রতিটা ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান। শুধু জ্ঞান নয়, প্র্যাকটিস করেছেন। তিনি জন্মসূত্রে নাস্তিক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে সুন্নি হয়েছেন, তারপর শিয়া হয়েছেন। সমস্ত কিছু তার ভুলে খাওয়া। এমন একটা পদবী, যে পদবীটা দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি ইসলামের ধর্মাবলম্বী। এটাকে ভিত্তি করে তিনি এগিয়ে গেছেন। গুপ্তচর ছাড়া কোনো যুদ্ধক্ষেত্রে সফলতা আসে না। আজকের কথা নয়, যুগ যুগ ধরে চলে আসছে কথাটা। কখনো চীনের সমাজশাস্ত্রে বিশেষজ্ঞরা বলতেন, আবার কখনো আমাদের চাণক্য বলেছেন। কথাটা কি? কথাটা হচ্ছে যুদ্ধ হবে আর গুপ্তচর থাকবে না, তাও কখনো হয়। আবার অনেকে বলেন যুদ্ধ হবে, গুপ্তচর থাকবে, আর তার মধ্যে লাস্যময় গুপ্তচর থাকবে না, সেটা কি হয়? এক্ষেত্রেও হয়নি। গোটা পৃথিবীতে ইরানের একের পর এক অত্যন্ত শীর্ষস্থানীয়, নেতৃত্বস্থানীয় এবং সামরিক বাহিনীর শীর্ষস্তরের একের পর এক ব্যক্তিকে নিকেশ করা হয়েছে। অনেকে বলছেন এই নিকেশ করার পেছনে ছিল গুপ্তচর, যে গুপ্তচররা খবর দিয়েছে। তারপর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে একের পর এক নিকেশ করা হয়েছে। তাহলে ইরানের ধ্বংসের মূলে কে? আজকে এ নিয়ে আমরা আলোচনা করব। হু ডেস্ট্রয়েড ইরান? কে ইরানকে ধ্বংস করেছে? এক সুন্দরী, বিদুষী, বহুভাষাবিদ এবং মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীর জিওপলিটিক্স যার হাতের মুঠোয় ছিল, সেই মহিলার কথা জানাবো, যাকে এই মুহূর্তে ইরান পাগলের মতো খুঁজছে কবজা করার জন্য। আবার অন্যদিকে তিনি প্রকাশ্যে মুখ খুলে দিয়েছেন। অনেকে বলছেন তিনি সাহসিনী, অনেকে বলছেন তিনি এমন এক গুপ্তচর যার সঙ্গে অনেকেই বিশ্বযুদ্ধের সময়ের মাতাহারির তুলনা করছেন। অবশ্য মাতাহারি এবং তার সম্পর্কে অনেকে বলেন আসলে বিশ্লেষণটাই ঠিক নয়। মাতাহারি শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ বলেছিলেন, কিন্তু ইনি অর্থাৎ যাকে নিয়ে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ঝড় উঠেছে, তিনি নিজের মুখে অনেক কথা বলে দিয়েছেন। একবার দেখে নেব। প্রথমে আমরা চলে যাই ইরানে একের পর এক শীর্ষ নেতৃত্ব এবং সামরিক বাহিনীর শীর্ষস্তরে যারা নেতৃত্ব দেন তারা খুন হয়েছেন। কি করে হলেন? অনেকে বলেন এসব অতর্কিত হয় না। অনেক দিন ধরে একেবারে তথ্য নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তাদের নিকেশ করা হয়েছে। বিবিসি বলছে, ইসরায়েল সেজ ইট কিল্ড ইরানস মিলিটারি কোঅর্ডিনেটর উইথ হামাস। অর্থাৎ হামাসের সঙ্গে যে কোঅর্ডিনেট করত, সমন্বয় রাখত, তাকে নিকেশ করে দেওয়া হয়েছে। Here are
the top Iranian generals and scientists targeted and killed by Israeli strikes and what we know about them. অর্থাৎ ইরানের জেনারেল যারা সেনাপ্রধান এবং যারা ইরানের বিজ্ঞানী তাদের টার্গেট করা হয়েছে, নিশানা করা হয়েছে এবং তারপর তাদের খুন করা হয়েছে ইসরায়েলি স্ট্রাইকসের মাধ্যমে। এখন ইসরায়েল ইরানের মতো একটি দেশে কে কোথায় কি করছে কি করে জানলো? আপনারা সবাই জানেন যে বলা যেতে পারে মৃত্যুটা নিয়ে এই মুহূর্তে গোটা পৃথিবী হকচকিয়ে গেছে, সেটা হচ্ছে রাতের বেলায় শয়নকক্ষে খুন হয়েছে ইরানের সেনাপ্রধান। তার সঙ্গে তার স্ত্রী এবং তার কন্যা ছিল, শিশু কন্যা ছিল। তিনি শয়নকক্ষে ছিলেন। এত এত নিখুঁত পরিকল্পনা যে তাকে শয়নকক্ষে, অর্থাৎ ভাবুন একেবারে বাড়ির অন্দরমহলে ঢুকে তাকে খুন করা হয়েছে। Iranian military chief Ali Shadmani dies of wounds from Israeli strikes, state media says. Synopsis: Ali Shadmani, the head of the Iran's Revolutionary Guard Command Center, has died from wounds sustained during Israeli military strikes, according to Iranian state media. অর্থাৎ ইরানের স্টেট মিডিয়া তারা প্রকাশ্যে বলছে যে হ্যাঁ, আমাদের সেনাপ্রধান তাকে খুন করা হয়েছে এবং ইসরায়েলিরা করেছে। Following his death, the Guards Command Center has pledged to exact harsh revenge. Israel's armed forces previously claimed responsibility for killing Shadmani, identifying him as Iran's wartime chief of staff. দেখুন, অত্যন্ত উচ্চপদস্থ এবং ইরানের যারা সেনাবাহিনীতে ছিলেন, যারা তার সঙ্গে কাজ করতেন, তারাও জানতেন না রাত্রেবেলায় তিনি কোথায় থাকেন। যে শয়নকক্ষে তাকে খুন করা হয়েছে সেই শয়নকক্ষের চারপাশ তো বটেই, গোটা জায়গায় নিশ্ছিদ্র নিরাপদ রয়েছে। তাহলে কে তাকে খুন করলো? কে বলে দিল যে সে সেখানে রয়েছে? সে রাত্রে সে ওই ফ্ল্যাটে থাকবে, ওই জায়গায়, ওই শয়নকক্ষে থাকবে, কে বলেছিল? এ তো কারোর জানার কথা না। তাহলে ভেতরের কেউই বলেছিল। কে সে? মৃত্যুর পর গোটা ইরান জুড়ে কার্যত খুঁজে বেড়ানো হয়েছে। পাগলা কুকুরের মতো ইরানের যারা গোয়েন্দা তারা খুঁজে বেরিয়েছে কে এই বেইমানি করল। The IDF confirmed the deaths of 3 senior Iranian military leaders in its opening campaign. The Chief of Staff of the Iranian Armed Forces, the Commander of IRGC, and the head of Iran's Emergency Military Command. These are 3 ruthless mass murderers with international blood on their hands, the IDF said in a statement. The world is a better place without them. কি হয়েছে ব্যাপারটা? একদিকে আপনারা দেখলেন ইরানের যে অফিশিয়াল মিডিয়া তারা স্বীকার করেছে, আইডিএফ অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা তিনজনকে নিকেশ করে দিয়েছে। কাকে কাকে? চিফ অফ স্টাফ অফ দ্য ইরানিয়ান আর্মড ফোর্স, দ্য কমান্ডার অফ দ্য IRGC অর্থাৎ ইরানিয়ান রয়্যাল গার্ড, অ্যান্ড হেড অফ দ্য ইরানস ইমার্জেন্সি মিলিটারি কমান্ড। তারা বলছে এই যে 3 শীর্ষ ব্যক্তিত্ব ইরানের সেনাবাহিনীর, তাদের নিকেশ করা হয়েছে, তার কারণ তারাই মাস মার্ডারার্স, অর্থাৎ এরাই মানুষকে খুন করেছে এবং এদের হাতে আন্তর্জাতিকভাবে এরা অন্য দেশের গণহত্যা চালিয়েছে, এদের হাত রক্তে লাল। এবং আইডিএফ খুব পরিষ্কার বলছে যে এদেরকে নিকেশ করা হয়েছে কারণ তারা মনে করে এদেরকে ছাড়া এই দুনিয়া ভালো থাকবে, এই দুনিয়ায় তাদের কোনো স্থান নেই, আইডিএফ জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আইডিএফ কি করে জানলো, কি করে পারলো এইভাবে নিখুঁতভাবে অপারেশন চালাতে? দেখুন, অত্যাধুনিক অস্ত্র বলুন বা আপনি যদি বলেন যে গোটা পৃথিবী এখন দেখা যায়
কিন্তু আপনাকে তো জানতে হবে যে আপনি যাকে খুঁজছেন সে সেই সময় কোথায় আছে। এটা এটা কোথা থেকে আসতে পারে, কোথা থেকে এই তথ্য আসতে পারে? এক, সেই তথ্য আসবে তার আশেপাশের থেকে, অত্যন্ত ঘনিষ্ঠ কারোর কাছ থেকে। এবং শুধু তথ্যটা এলেই হবে না, সেই তথ্যটা পৌঁছে দিতে হবে ইসরায়েলকে, অর্থাৎ ইরানের শত্রু শিবিরকে। এই পৌঁছানোটার কাজ কে করবে? অবশ্যই গুপ্তচর। তাহলে কে এমন গুপ্তচর বা কারা তারা যারা এদের ঘনিষ্ঠ বলয়ে ছিল এবং যারা ইসরায়েলকে খবর পাচার করত? গোটা ইরান শঙ্কিত। ইরানের অনেকে বলছেন, মানে অনেক শীর্ষকর্তারা বলছেন, যারা ইরানিয়ান রয়্যাল গার্ডে আছেন, তারা প্রকাশ্যে বলে ফেলছেন ভয়, যে আশঙ্কা হচ্ছে যে ভুল মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে না তো। কারণ এই ঘটনাগুলো ঘটার পর খোদ ইরানের সেনাবাহিনীতে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, একে অপরকে সন্দেহ করছে। আমার পাশে যে বসে আছে সে চর নয় তো, সে গুপ্তচর নয় তো। আবার অনেকে বলছেন অতি দ্রুত ইরানের গোয়েন্দারা এই গুপ্তচর খুঁজতে গিয়ে ভুল লোককে ধরছে না তো। অর্থাৎ যে ইরানের কাছে মন প্রাণ দিয়ে দায়বদ্ধ, অর্থাৎ নির্দোষ কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না তো। এরকম হাজারো দ্বন্দ্ব সংশয় এই মুহূর্তে ইরানে। দ্য জেরুজালেম পোস্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইরান আর্মি চিফ আলী সাদমানি অ্যাসাসিনেটেড ইন সিক্রেট মাউন্টেন কম্পাউন্ড নিয়ার তেহরান। অর্থাৎ ইরানের যে আর্মি চিফ আলী সাদমানি, তাকে খুন করা হয়েছে। কোথায়? গোপন মাউন্টেন কম্পাউন্ড। আসলে তেহরানের পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে জনসাধারণের প্রবেশ নিষেধ। অত্যন্ত নিশ্ছিদ্র প্রহরা সেই কম্পাউন্ডের আশেপাশে। এইখানেই রাতের বেলায় ছিলেন তিনি। এবং আপনারা জানেন, যেহেতু তিনি ইরানের অন্যতম সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব শুধু নন, তিনি জিওপলিটিক্স এবং সামরিক যুদ্ধশাস্ত্রে তিনি বিশেষজ্ঞ। তিনি ইরানে এমন কিছু করেছেন যা আমূল বদলে দিয়েছে ইরানের সেনাবাহিনীকে। সুতরাং তিনি এক কথায় ইরানের সম্পদ। সুতরাং তিনি রাত্রিবেলায় কোথায় থাকবেন এটা কয়েক ঘন্টা আগে ঠিক হয়, এবং খুব খুব কম লোক, খুব ঘনিষ্ঠ লোক ছাড়া এটা জানা সম্ভব নয়। এবং একথা জেরুজালেম পোস্টও বলছে যে হ্যাঁ, তেহরানের পাশে পাহাড়ের গোপন কুঠুরিতে সে লুকিয়েছিল। দ্য আইডিএফ ওয়েটেড for dozens of senior IRGC officers to move to the secret location in the mountains outside Tehran and kill them all at the same time. অর্থাৎ আইডিএফ অপেক্ষা করেছিল যে ধীরে ধীরে এই শীর্ষ স্তরের যারা সেনাবাহিনীর, সামরিক বাহিনীর যারা নেতৃত্ব, তারা সেই গোপন কুঠুরিতে, গোপন কম্পাউন্ডে, অর্থাৎ ওটা ফ্ল্যাটের মতো একটা কম্পাউন্ড, সেখানে একটা নয় একাধিক ফ্ল্যাট আছে, সেখানে যাবে। যেই সবাই গিয়েছে তারপর তারা চার্জ করেছে, অর্থাৎ এয়ার স্ট্রাইক করেছে। তারপর তারা আঘাত করেছে। IDF assassinated Sadmani predecessor only days prior, অর্থাৎ এই সাদমানির আগে যিনি পূর্বসূরি ছিলেন তাকেও কয়েকদিন আগে খুন করা হয়েছে। The IDF assassinated Sadmani only days after it assassinated his predecessor at the helm of Khatam al-Anbiya, Ghulam Ali Rashid, this past Friday. মানে খুব দ্রুত, মানে তার উত্তরসূরিকে নিকেশ করে দিয়েছে, তিনি এসছেন, তাকেও নিকেশ করে দেওয়া হয়েছে। সাদমানি's position made him Iran's wartime chief of staff, অর্থাৎ যুদ্ধের সময় তাকেই ঘোষণা করা হয়েছিল সে চিফ অফ স্টাফ, অর্থাৎ গোটা আর্মি তার নেতৃত্বে চলবে। দ্য মোস্ট সিনিয়র মিলিটারি কমান্ডার, তিনি ছিলেন সবচেয়ে সিনিয়র মিলিটারি কমান্ডার, অ্যান্ড দ্য ক্লোজেস্ট ফিগার টু ইরানিয়ান সুপ্রিম লিডার আলী খামনেই, দি আইডিএফ স্টেটেড। দেখুন, ইরানের সুপ্রিম মানে ধর্মীয় এবং রাজনৈতিক সুপ্রিমোর সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে এই জায়গায় কেউ পৌঁছাতেই পারে না। অর্থাৎ তিনি ছিলেন একেবারে হ্যান্ড পিকড, তাকে হাতে ধরে খামনেই
অর্থাৎ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক এবং ধর্মীয় সুপ্রিমো তাকে বেছেছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তাকেই দেওয়া হয়েছিল এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার ভার। নিকেশ করে দিল ইসরায়েল। New details were revealed on Wednesday night about the killing of Major General Ali Sadmani, the Iranian military's wartime chief of staff. On Monday, the Israel Air Force assassinated his predecessor last Friday. মানে এক এক দিনে এক একজনের জন্য তালিকায় এক একজন আছে। Sadmani was assassinated at a secret compound in the mountains outside of Tehran along with dozens of other senior Islamic Revolutionary Guard Corps officers who had fled from their main headquarters in Tehran believing they would be safe. অর্থাৎ কি, তারা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে গিয়েছিল, তার কারণ তারা জানে যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের হেডকোয়ার্টারের উপর নজর আছে এবং তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা গোপন আশ্রয়, অর্থাৎ তেহরানের পাশে পাহাড়ে একটা গোপন আশ্রয় তারা ছিল। এখানে তারা সপরিবারেই ছিলেন অনেকে, এবং ইসরায়েলের কাছে এত নিখুঁত খবর ছিল, তারা অপেক্ষা করছিলেন। ইসরায়েলের এয়ারফোর্স অপেক্ষা করছিলেন, এক এক করে গাড়ি যাচ্ছে, তারা গোপন কুঠুরিতে ঢুকছে। ইসরায়েল কিচ্ছু করেনি। তারপর সবাই যখন ঢুকে পড়েছে, তারপর আক্রমণ, অর্থাৎ একসঙ্গে জালে অনেকগুলো মাছ তারা পেয়ে গিয়েছে। Instead, the IAF waited for them to move to the secret location and then killed them all at the same time. অর্থাৎ তারা ওথ পেতে বসেছিল, এক এক করে ঢুকছে। চিফ অফ আর্মি স্টাফ, তার শীর্ষ অফিসার এক এক করে ঢুকছে। এদের ইরান বলছে, ইরানের সংবাদপত্রে, ইরানের সরকারি মাধ্যমে বলা হচ্ছে, এরা ছিল সেনাবাহিনীর এক একজন রত্ন। এই এক একটা রত্ন ঢুকছে। কেউ গুপ্তচর বাহিনী, কেউ স্ট্র্যাটেজি দেখত, কেউ দেখত কোন অস্ত্র কখন সরবরাহ করা হবে, কেউ দেখত এয়ার স্ট্রাইকস, অর্থাৎ এক একজন এক একটা বিশেষ দায়িত্বে ছিলেন। আর এদের সবার উপরে ছিলেন চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ আলী সাদমানি। এই যুদ্ধে ইরান যা হারিয়েছে সেটা শুধুমাত্র এই যুদ্ধে তা প্রতিফলিত হবে না। অনেকে বলছেন পরবর্তীকালে ইরানের সামরিক স্ট্র্যাটেজিতে অপরিণীয় ক্ষতি হয়ে গেল এই কয়েকদিনে, কারণ একের পর এক এর পূর্বসূরি তাকেও নিকেশ করে দেওয়া হয়েছে। তিনি তো, অনেকে বলেন ইরানের সমরশাস্ত্রে তিনি পণ্ডিত ছিলেন। স্বয়ং ইরানের সুপ্রিমো খামেনি তার কাছ থেকে পরামর্শ নিতেন যে কি করা উচিত যুদ্ধক্ষেত্রে, কিভাবে দেশকে এগোনো উচিত। এবার চলে আসি খবর কি করে পাওয়া গেল। আমি আপনাদের আগেই বলেছি, গোটা ইরান জুড়ে গোয়েন্দারা পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে যে কে কারা কারা সেই গুপ্তচর, এবং কিছুতেই তারা ভেবে পাচ্ছে না যে এই রকম শীর্ষ নেতৃত্ব তাদের ইনার সার্কেলের, অর্থাৎ তাদের যে ভেতরের বলয়, সেই বলয়ের কেউ একজন হবে যে সব খবর জানতো, যে একটা ফোন করে জেনে যেতে পারতো যে কে কোথায় রাত্রেবেলায় থাকছে, কে হতে পারে। এবার আসি তার কথায়। শি চেঞ্জড হার রিলিজিয়ান, সে তার ধর্ম পরিবর্তন করেছে। ওয়াকড ইনটু ইরানস হোম, এবং ইরানে সে প্রবেশ করেছিল। দেন ভ্যানিশড উইদাউট আ ট্রেস, তারপর সে ভ্যানিশ হয়ে গেল। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শি ইজ মোসাদস ডেডলি ফিমেল স্পাই, অনেকে বলছেন সে হচ্ছে মোসাদের ডেডলি ফিমেল স্পাই। হু ইজ বিহাইন্ড ইরানস ডিস্ট্রাকশন, যে ইরানের এই ধ্বংসের পেছনে রয়েছে। হার নেম ইজ, এখন সবাই তার নাম আমরা জানি। As tension between Iran and Israel increased, যত ইরান এবং ইসরায়েলের মধ্যে টেনশন, উত্তেজনা বাড়তে শুরু করে, many top Iranian officials changed their locations for safety. তখন কি হলো, ইরানের যারা টপ অফিসিয়াল তারা তাদের নিজের নিরাপত্তার জন্য তারা তাদের জায়গা, অর্থাৎ তাদের থাকার জায়গা তারা খুব গোপনে বেছে নিল যে কে কোথায় থাকবে। But every time an attack happened,
কিন্তু যতবার আক্রমণ করা হয়েছে, ইট ওয়াজ সো অ্যাকুরেট, এটা এত নিখুঁত, ইট ফেল লাইক সামওয়ান হ্যাড হ্যান্ডেড ওভার আ ডিটেইলড ম্যাপ। এটা এত নিখুঁত এই আক্রমণগুলো যে তখনই ধরে নেওয়া হয়েছিল কেউ না কেউ তো ভেতরে আছে যে একেবারে নিখুঁত ম্যাপ দিয়ে দিচ্ছে যে রাতের বেলায় অমুকে অমুক জায়গায় থাকবে, তাকে যদি মারতে হয় তাহলে এই জায়গায় মারতে হবে, একদম নিখুঁত ম্যাপ দিয়ে দিচ্ছে। অনেকে বলছে যে এমন নিখুঁত ম্যাপ যে গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে সেই ম্যাপটা চিহ্নিত করে তারপর সেখানে স্ট্রাইক করা হচ্ছে। দ্য ওমেন জার্নালিস্ট হু কনভার্টেড টু শিয়া ইসলাম, তিনি ছিলেন একজন মহিলা সাংবাদিক হু কনভার্টেড টু শিয়া ইসলাম, এমপ্লয়েড ফর খামনেই অর্থাৎ ইরানের রাজনৈতিক এবং ধর্মীয় সুপ্রিমো, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বাট টার্নড আউট টু বি, এবং তারপর দেখা গেল তিনি সেই ব্যক্তি। কে? ক্যাথরিন ইজ সেড টু বি স্পাই হু ওয়ার্কড ফর মোসাদ। বলা হচ্ছে যে ইসরায়েলের সেই বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তিনি কাজ করতেন। শি রিপোর্টেডলি ইনফিলট্রেটেড দ্য ইন্টারনাল ম্যাটার্স অফ ইরান, তিনি ইরানের যে গোপন তথ্য, গোপন যে সমস্ত ঘটনা, সমস্ত কিছু তার হাতের মুঠোতে ছিল। প্লেইং আ কি রোল ইন ব্রিঙ্গিং ইসরায়েলস অপারেশন টু সাকসেস। বলা হচ্ছে এই ক্যাথরিন এই লাস্যময়ী বহু ভাষাবিদ এবং বারবার ধর্ম পরিবর্তন করেছেন, ধর্ম, মধ্যপ্রাচ্যের রাজনীতি, জিওপলিটিক্স, বিভিন্ন ভাষায় লন্ডনেও পড়াশোনা করেছেন, ফরাসি দেশেও তিনি ছিলেন দীর্ঘ সময় ধরে, ফরাসি দেশের একটি ইহুদি পরিবারে তার জন্ম, অসম্ভব পড়াশোনায় ভালো, একেবারে চোস্ত, যেমন ইংরেজি বলেন তেমনই তিনি ফরাসি বলেন, এবং মধ্যপ্রাচ্যের ভাষা, সে ভাষা তো তার একেবারে ঠোঁটস্থ। তিনি এমনই তিনি একজন ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব দেখা গেল সেই বিদুষী লাস্যময়ী সেই মহিলা, তিনি হচ্ছেন ক্যাথরিন, যাকে বলা হচ্ছে যিনি হচ্ছেন এই মুহূর্তে ইসরায়েলের তুরুপের তাস আর ইরানের ধ্বংসের কারণ। এবার চলে আসি women journalist who converted to Shia Islam, employed for Khamenei but turned out to be, এই দেখুন কার সঙ্গে বসে আছে। Catherine was born into a secular Jewish family in France. তিনি একটি নাস্তিক জুইশ ফ্যামিলিতে অর্থাৎ ইহুদিদের পরিবারে জন্মগ্রহণ করেন ফরাসি দেশে। and got married to a Muslim Yemeni man. তিনি যখন লন্ডনে পড়াশোনা করছিলেন, তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, আরব সম্পর্কে তার গভীর জ্ঞান এবং জিওপলিটিক্স সম্পর্কে একেবারে চোস্ত। সেই সময় তিনি ইয়েমেনি এক যুবককে বিয়ে করেন। অনেকে বলেন এটাও হয়তো তার প্রথম, মানে ইসলামের দুনিয়াতে তার প্রথম পদার্পণ ছিল, এবং সে বিয়ে করে ইয়েমেনি এক মুসলিম যুবককে, whom she met at University of London, অর্থাৎ লন্ডন ইউনিভার্সিটিতে তার সঙ্গে দেখা হয়েছিল। Originally from France, she wasn't just trained but also smart, beautiful and bold. তিনি শুধুমাত্র একজন ট্রেন ছিলেন না, যে খুব প্রশিক্ষিত, পড়াশোনা করা, জিওপলিটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু ভাষা একেবারে নখদর্পণে, শুধু তা নয়, তিনি যেরকম সুন্দরী ছিলেন, সেরকম সাহসী ছিলেন, সেরকম তার মনের জোর ছিল, এবং তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং স্মার্ট ছিল। ইভেনচুয়ালি ফুলিং ইরান স্ট্রিক্ট সিকিউরিটি এজেন্সি, এবং এতটাই তিনি স্মার্ট ছিলেন যে তিনি ইরানের টপ সিকিউরিটি, টপ মহল, যারা খুব রক্ষণশীল, সে বেড়াও তিনি ভেঙে দিয়েছিলেন, অর্থাৎ ঢুকে পড়েছিলেন একদম ইরানের সর্বোচ্চ বলয়ে। Eventually fooling Iran's strict security agencies, he divorced her husband in 2024.
ওই ইয়েমানি যে যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল 2014-তে, তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। While working as a journalist for state-controlled Russian television station RT in 2017, তিনি রাশিয়ান টেলিভিশনেও কাজ করেছেন। ভাবুন, RT বিখ্যাত রাশিয়ান টেলিভিশন, সেই টেলিভিশনে কাজ করেছেন এবং RT-তে যারা চাকরি করে তারা সে দেশের সরকারের ঘনিষ্ঠ হতে বাধ্য, তাছাড়া চাকরি পায় না। While working as a journalist for state-controlled Russian television station RT in 2017, Catherine started meeting senior Iranian leadership. সেই সময় কি হতো, রুশ দেশে ইরানের যারা নেতৃত্ব তারা যেতেন এবং তাদের সঙ্গে সেই সময় সাংবাদিক হিসেবে তার পরিচয় হয়। She even spent time with Ayatollah Khamenei, এমনকি আয়াতুল্লাহ খামেনির সঙ্গেও তিনি সময় কাটিয়েছেন, as well as the former Quds Force commander Soleimani and the late president Ebrahim Raisi. অর্থাৎ আগের যে ভূতপূর্ব প্রেসিডেন্ট বা ধরে নিন তাদের যে ফোর্স কমান্ডার অর্থাৎ সোলেইমানি, এদের সবার সঙ্গেই তার সম্পর্ক ছিল খুব গভীর। এবং অবশ্যই ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক সুপ্রিমো, তার সঙ্গে যেমন সম্পর্ক ছিল, দেশের প্রাক্তন প্রেসিডেন্ট তারও খুব ঘনিষ্ঠ ছিলেন তাদের যে কোয়াডস ফোর্স কমান্ডার রয়েছে সোলেইমানি, তার সঙ্গেও খুব ঘনিষ্ঠ ছিলেন। Some reports suggested that she had been employed as a writer for Khamenei himself. Once her links with Israel came to light, Khamenei.ir, এটা হচ্ছে খামনেইয়ের ওয়েবসাইট, Khamenei.ir, IR মানে হচ্ছে ইরান, আমাদের যেমন .in ওখানে .ir, বা ধরুন ফ্রান্সে যেমন .fr, অর্থাৎ খামনেইর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে খামনেইয়ের লেখা, সেই লেখাগুলো আসলে লিখে দিতেন এই ক্যাথরিন। বিদুষী ছিলেন, অসাধারণ লিখতে পারতেন, বহু ভাষাবিদ, জিওপলিটিক্স, পলিটিক্স, বিভিন্ন ধরনের টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, এসব নিয়ে তার প্রভূত জ্ঞান ছিল, অসাধারণ ছিলেন পড়াশোনায়, বিদুষী মহিলা। এবং তা দেখেই মুগ্ধ হয়ে বলেছেন, ঠিক আছে তুমি আমার নামে লেখো। দেখুন, এই যে আপনারা এত কিছু দেখেন, লেখালেখি দেখেন, সত্যি কথা বলতে গেলে এইসব রাষ্ট্রপ্রধানরা বা রাজনীতিবিদরা সত্যি কি নিজে লেখেন? প্রাচীনকালে প্যামফ্লেট রাইটার ছিল ব্রিটেনে, খুব বড় বড় রাইটাররা প্যামফ্লেট রাইটার। আমাদের নীরজচন্দ্র চৌধুরী, তিনিও একটা সময় কাজ করেছেন, প্যামফ্লেট লিখে দিতেন। অর্থাৎ বড় বড় যারা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, তারা কি নিজেরা নিজেদের বই লেখে নাকি? বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ঘোস্ট রাইটার হিসেবে লিখে দেওয়া হয়, এবং যে ঘোস্ট রাইটার হবে সে হবে তার খুব ঘনিষ্ঠ, মানে তার ইচ্ছে এবং তার দায়বদ্ধতা, সে কীরকম লিখতে পারে, কি চিন্তা করতে পারে, সব কিছু মিলিয়ে লিখে দেয়। শুধু সে হয়তো একবার পড়ে নিল বা কখনো কখনো পড়েও না। অর্থাৎ এই যে রাজনীতিবিদদের লেখালেখি এত দেখেন না, কখনো কখনো তারা নিজেরাই জানে না কী লেখা বেরোচ্ছে। সুতরাং খুব বিশ্বস্ত ছাড়া এ দায়িত্ব কাউকে দেওয়া হয় না। এই দায়িত্বটা কীরকম বুঝতে পারছেন? ধরুন আপনি আপনার ফেসবুক, আপনার সামাজিক মাধ্যম আপনি অন্য কাউকে হ্যান্ডেল করতে দিচ্ছেন, আপনি জানেনই না, এরকম হয় এক্স হ্যান্ডেলে। খুব বড় বড় যারা, তাদের এক্স হ্যান্ডেলে দেখছেন অসাধারণ লেখা, উদ্ধৃতি, চিত্রতারকা, ফিল্ম ডিরেক্টর, তারা অত সময় নেই, তারা এজেন্সি, খুব কাছের লোককে দিয়ে দেয়, অথবা এজেন্সিকেও অনেক সময় দেওয়া হয় যে তুমি আমার হয়ে আপডেট করো, ঠিক সেই রকম। কিন্তু এই তো আর সেরকম লোক নয়। খামেনেই হচ্ছে সারা পৃথিবীতে ইরানের রাষ্ট্রপ্রধান, কোনো নির্বাচনের দরকার নেই, দশকের পর দশক এরা বংশ পরম্পরায় রাজ করে যাচ্ছে, সে বিশ্বাস করে ফেলেছে। সুতরাং বেরিয়ে মানে ইসরায়েল যোগ, ক্যাথরিনের ইসরায়েল যোগ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, Khamenei.ir অর্থাৎ তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেশ কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। তবে অনেকে বলছেন এখনও বেশ কিছু লেখা, তার লেখা রয়ে গেছে, যেগুলো সংরক্ষিত আছে Khamenei.ir। আপনারা যদি যান আপনারা দেখতে পাবেন। Ayatollah Khamenei's own website had to delete her articles and আসলে তার আর্টিকেলগুলোকে সমস্ত কিছু সরিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ গোটা দেশে খামনেইয়ের সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। সবাই বলছে একজন বিদেশি মহিলা সে ঢুকে গিয়ে খামনেইয়ের ওয়েবসাইটে খামনেইয়ের হয়ে লিখে দিচ্ছে, মেনে নিচ্ছে। আরে ওখানে খামনেই মানে হচ্ছে একদম মানে রাজনৈতিক এবং ধর্মীয় সুপ্রিমো, সাধারণ মানুষ হচ্ছে এটা কি হলো, অর্থাৎ ফেস লস হয়েছে খামনেইয়েরও।
However, it was her involvement with the Islamic Revolutionary Guard Corps (IRGC) that helped her provide the secret of country to the Israel forces. Based on the information, the Israeli military also launched successful attacks on Iranian commander installations and scientists. অর্থাৎ এই যে একের পর এক কমান্ডার, একের পর এক খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে ইরানিয়ান কমান্ডার, ইনস্টলেশনস অর্থাৎ যেখানে যেখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, অত্যন্ত সামরিকভাবে তাৎপর্যপূর্ণ অনেক যেখানে যেখানে বেস রয়েছে, এবং সায়েন্টিস্ট যারা রয়েছে, যারা বিভিন্ন পারমাণবিক পরীক্ষা নিরীক্ষায় কাজ করছেন, যারা সমরশাস্ত্রের জন্য যারা খুব গুরুত্বপূর্ণ ইরানের কাছে, অর্থাৎ তারা যুদ্ধাস্ত্র তৈরি করছে, তাদের একের পর এক তাদের ইনফরমেশন বা তাদের তথ্য এত নিখুঁতভাবে দেওয়া হয়েছে যে ইসরায়েল তাদের নিকেশ করতে পেরেছে। As per Times of Israel অত্যন্ত প্রসিদ্ধ ইসরায়েলের কাগজ, Catherine has spoken at length on Islamic Republic of Iran. এই যে ইসলামিক রিপাবলিক অফ ইরান এর সম্পর্কে খুব পরিষ্কার করে টাইমস অফ ইসরায়েলে বলেছেন কে? ক্যাথরিন। কি বলেছেন? Calling on UK to prescribe the IRGC as a terrorist organization. তিনি বলছেন যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন এটাই আসলে একটা টেররিস্ট অর্গানাইজেশন, এটা পুরোপুরি একটা সন্ত্রাসবাদীদের একটা সংস্থা। অর্থাৎ ইরানের এই যে এত ইরানের সেনাবাহিনী বলি, আসলে এটা দেখুন পৃথিবীর বিভিন্ন দেশে পাকিস্তানের সেনাবাহিনী আপনারা কি মনে করেন? ওটা কি সেনাবাহিনী? ওটা কি আসলে? আসলে ইসলামিক সন্ত্রাসবাদীরা ইউনিফর্ম পরে রয়েছে, এটা সন্ত্রাসবাদী। সেখানকার মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা, তারাও তো আমাদের ফোর্স, তারাও আমাদের অ্যাসেট, তারাও আমাদের সম্পদ। সুতরাং বুঝতে পারছেন তা পাকিস্তানে ঠিক যেরকম, দেখুন পাকিস্তানের থেকে ইরানের ক্যালিবারটা অনেক বেশি, পাকিস্তানের থেকে অনেক উঁচুতে রয়েছে, মানে আমি দুজনের তুলনা করছি না শক্তির, কিন্তু ইরানেও একই ধরনের। অর্থাৎ বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC আসলে একটা সন্ত্রাসী সংগঠন। As a former United Nations Security Council consultant on Yemen, she is also known for her work on Islamic terrorism, radicalization and anti-Semitism. খুব গুরুত্বপূর্ণ। ইসলামিক টেরোরিজম এখন একটা বিষয় গোটা পৃথিবীতে। এই যে মৌলবাদ, ইসলামিক টেরোরিজম অর্থাৎ ইসলামিক সন্ত্রাস, এই বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। অনেকে বলছেন এই একটা বিষয়ে তিনি ডক্টরেট করতে পারতেন, এত গভীর জ্ঞান তার। শুধু জ্ঞান নয়, থিওরি শুধু নয়, প্র্যাকটিস করেছেন, মানে শুধু থিওরি নয়। এবং এটা দেখুন, এটা কিন্তু সম্ভব হয়েছে সাংবাদিকতা করার খাতিরে। দেখুন প্রচুর সাংবাদিকতা করার খাতিরে খুব সহজে পৌঁছে গিয়েছিলেন, তিনি ব্যবহার করেছেন সেই বিষয়টা, সেই চ্যানেলগুলো ব্যবহার করেছেন। গভীর জ্ঞান ছিল তার, অত্যন্ত স্মার্ট, সপ্রতিভ, দেখতে সুন্দরী, লাস্যময়ী, যেখানে আপনি তাকে ফেলবেন সে ঠিক গিয়ে কাজের লোকের সঙ্গে দেখা করে আসবে, তাকে আটকানোর ক্ষমতা কারোর ছিল না, এবং তার গভীর জ্ঞান ছিল। এখানে যে ছবিগুলো দেখছেন, এই যে তার সঙ্গে যে ছবিগুলো দেখছেন, এগুলো কোনো না কোনোভাবে যারা সেখানকার শীর্ষ নেতৃত্ব, তাদের স্ত্রী, মেয়ে, তাদের সঙ্গে তার অবাধ মেলামেশা ছিল, এবং অনেকে বলেন তারা তাদের হাড়ির খবর দিয়ে দিতেন। অসম্ভব সুন্দর, মানে শুধু পুরুষরা হয়তো সৌন্দর্য দেখে মোহিত হয়ে দিয়ে দিত, মানে যাকে আমরা হানি ট্র্যাপ বলি। অর্থাৎ ওই জ্যোতি মালহোত্রা, মানে আমাদের এখানে যে নিকৃষ্ট ইউটিউবার যার বিরুদ্ধে অভিযোগ আসছে পাক গুপ্তচরের, এরা হচ্ছে অনেক নিচু স্তরে এরা, কিন্তু এ হচ্ছে অনেক ওপরে, এমনকি মহিলাদেরও ব্রেন ওয়াশ করে ফেলতে পারবে না কেন? বুঝতে পারছেন? অসাধারণ ছাত্রী, এতগুলো ভাষা জানেন, সপ্রতিভ, প্রতিটা ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান। শুধু জ্ঞান নয়, প্র্যাকটিস করেছেন। তিনি জন্মসূত্রে নাস্তিক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীকালে সুন্নি হয়েছেন, তারপর শিয়া হয়েছেন, সমস্ত কিছু তার গুলে খাওয়া, এবং তাকে বিশ্বাস করত। এবং আমি তার সম্পর্কে পড়ছিলাম বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইসরায়েলের অনেকে অনেক কিছু লিখেছে, ইউরোপেও অনেকে অনেক কিছু লিখেছেন। বলছেন তিনি ছিলেন খুব দার্শনিকতা। ধরুন আপনি খুব একা, বিষণ্ণ, মুহূর্তের মধ্যে তা আপনাকে এমন কতগুলো কথা বলে দেবে না, আপনি মনে করবেন যে আপনার সামনে বোধহয় কোনো দার্শনিক দাঁড়িয়ে আছে। আবার পুরুষদের কাছেও তার একটা অসাধারণ আবেদন ছিল। দেখুন পুরুষরা সুন্দরী দেখলে
অনেকেই গলে যেতে পারেন, যে কারণে হানি ট্র্যাপ তৈরি হয়েছে। ইনি শুধু সুন্দরী নন, শুধু সৌন্দর্য নয়, তার মধ্যে যে গভীরতা ছিল, মানে আপনি বুঝতে পারছেন, খামনেইর মতো, মানে যিনি সুপ্রিমো, শেষ কথা বলেন ইরানের, যিনি নিজেই ইরান, তার মতো মানুষ, তিনিও তাকে গভীরভাবে বিশ্বাস করেছিলেন। দেখুন, আমি এর থেকে বেশি কিছু বলবো না, কারণ আমি তাদের তো পারস্পরিক কী সম্পর্ক কী আমি তা জানি না, এটা আমি বলবো না। কিন্তু এটুকু তো খুব পরিষ্কার যে কতটা অগাধ আস্থা থাকলে তার নিজের ওয়েবসাইটে তিনি লিখতে দেন, তার নামে তাকে লিখতে দিচ্ছে। অর্থাৎ আপনি আপনার লেখাটা আমাকে লিখতে দিচ্ছেন, আমি যা লিখব সেটা আপনার মত। মানে কতটা অগাধ বিশ্বাস থাকলে মানুষ এই ধরনের ঘটনা ঘটে। Iran remains greatest threat to Middle East peace. Catherine Perez Shakdam's big claim. এখানে বলি ক্যাথরিন পেরেজ এই নামটা হচ্ছে, এবং এটা হচ্ছে পদবী। এই পদবীটা কবে এসেছিল? যখন ইয়েমেনের সেই মুসলিম যুবককে বিয়ে করা হয়, তখন এই পদবীটা নিয়ে এসেছিল। অনেকে বলে এই পদবীটা তার পাসপোর্ট টু ইসলাম ওয়ার্ল্ড, অর্থাৎ এমন একটা পদবী, যে পদবীটা দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি ইসলামে ধর্মাবলম্বী। এটাকে ভিত্তি করে তিনি এগিয়ে গেছেন, এবং যখন যা মনে হয়েছে, যখন মনে হয়েছে সুন্নি হলে সুবিধা সুন্নি হয়ে গেছেন, যখন মনে হয়েছে শিয়া হলে সুবিধা শিয়া হয়ে গেছেন। অর্থাৎ ধর্মটা, মানে ধর্ম পরিবর্তন করে ফেলেছেন, যাতে কোনো রকম, মানে সমস্ত কিছু দিয়ে তিনি কিন্তু কাজটা করেছেন। মানে তার রূপ, যৌবন, তার লাস্যময়তা, তার গভীর জ্ঞান, তার দার্শনিকতা, এমনকি ধর্ম পর্যন্ত। Iran's regime betrayed, says Middle East expert Catherine Perez Shakdam. তিনি বলছেন আসলে ইরান প্রতারণা করেছে। কেন বলছেন? In this exclusive interview with ANI, Catherine Perez Shakdam, Executive Director of Forum for Foreign Relations, shares powerful insights on the ongoing Iran-Israel conflict. She highlights how the Iranian regime has repeatedly betrayed ceasefire agreements and questioned its credibility. তিনি বলছেন, তিনি তো একেবারে ভেতরের লোক ছিলেন, তিনি বলছেন ইরান হচ্ছে বেঈমান, প্রতিটা বার সংঘর্ষ বিরতি চুক্তির সঙ্গে বেঈমানি করেছে। এই যে বারবার করে বলছে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্রাগার, পারমাণবিক পরীক্ষা করছি না, সমস্ত কিছু বন্ধ করে তালা দিয়ে রেখে দিয়েছি, তোমরা আমাদের ওপর নিষেধাজ্ঞা জারি করছো, আবার নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে, আবার ইরান শুরু করে দিচ্ছে। বলছেন এই সব কিন্তু লোক দেখানো, তারা নিভৃতে কাজ করে যাচ্ছে। এই যে সংঘর্ষ বিরতির সঙ্গে এই বেঈমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে গোটা বিশ্বের সঙ্গে। কে বলছেন? ক্যাথরিন পেরেজ শাকদাম। কারণ তিনি তো সব জানতেন। খেমনেই, অর্থাৎ ইরানের শেষ কথা, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার হয়ে তিনি লেখেন, তিনি সমস্ত শীর্ষ নেতৃত্বকে চেনেন, তিনি সমস্ত শীর্ষ যারা বিজ্ঞানী তাদের চেনেন, সামরিক বাহিনীর যারা শীর্ষ নেতৃত্ব তাদের চেনেন, সব খবর তার হাতের মুঠোয়। Catherine strongly asserts that the Islamic Republic has no future, as the people of Iran increasingly rejected its oppressive rule. She also explains how Iran's regional proxies have been significantly weakened and believes that Israel can now breathe a little easier. অনেক গোপন কথা বলে দিয়েছেন তিনি। কি মনে করেন ইরান সম্পর্কে? সমস্ত কিছু ভেতরের যা ছিল ভেতরে গভীর গহনে, সেগুলোকে প্রকাশ্যে এনে হাড়ি ভেঙে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছেন তিনি মোসাদের সদস্য, অনেকে বলছেন না তিনি মোসাদের সদস্য নয়, তিনি ইসরায়েলের এমন একটি গুপ্তচর সংস্থার সদস্য যে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। দেখুন, পৃথিবীর বিভিন্ন আমি অনেকের নাম বলছি না, পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত সংবাদপত্র টেলিভিশনে কাজ করেছেন। যেমন ধরুন রাশিয়ার আরটি, একেবারে স্টেট, মানে একেবারে মহামান্য পুতিন, তিনি ঠিক করেন যে সেখানে কি হবে, মানে কারা কিভাবে করবে, সেখানকার খবরের ধারা নিয়ন্ত্রণ করে, সেই জায়গায় চাকরি করে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা পৃথিবীর বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে তার ঘন সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আবার খামনেইর বাড়িতে
একেবারে ঘনিষ্ঠভাবে খামনেইর হয়ে তিনি কি লিখবেন সেটা সলাহ পরামর্শ করছেন। ইরানের যত শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গেও তার ওঠা বসা ছিল। এখন তিনি বেরিয়ে এসেছেন আর অসাধারণ ফরাসি বলেন, ইংরেজি বলেন, মধ্যপ্রাচ্য সম্পর্কে গভীর জ্ঞান, এমনকি খুব খুব পপুলার ডায়ালগ, জনপ্রিয় কথোপকথন বলতে অভ্যস্ত। মুহূর্তের মধ্যে শুধুমাত্র পুরুষ নয়, আমি না হয় মানলাম যে রূপে পুরুষ মোহিত হয়ে গেল, যারা সেখানকার অভিজাত নারী ইরানের তারাও তার নাম বলতে অজ্ঞান, তার সঙ্গে কথা বলতে পারলে তারাও বর্তে যায়। এমন একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব। এবং অনেকে বলছেন এ যাবৎকালের মধ্যে এই ভদ্রমহিলা, যিনি কখনো সাংবাদিক, কখনো থিঙ্ক ট্যাঙ্ক, কখনো গবেষণা করছেন, কখনো লেখিকা, কিন্তু গোটা পৃথিবীর এমন এক নিষিদ্ধ, যেখানে কারোর প্রবেশ নিষেধ, সেখানে তিনি অবলীলাক্রমে ঢুকে গেলেন। দেখুন, যুগে যুগে গুপ্তচররা সব দেয়, সমস্ত কিছু দিয়ে তারা তাদের মিশন সাকসেসফুল করে। গুপ্তচর বৃত্তি কি ভালো না খারাপ আমি এই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু চাণক্য কি বলছেন, বা যারা প্রাচীন চৈনিক যুদ্ধ বিশারদ বিশেষজ্ঞ তারা কি বলছেন, গুপ্তচর ছাড়া কোনো যুদ্ধক্ষেত্রে সফলতা আসে না। এখন অত্যাধুনিক অস্ত্র রয়েছে, গ্লোবাল জিও পজিশনিং সিস্টেম রয়েছে, আপনি মুহূর্তের মধ্যে দেখে নিতে পারেন সব কিছু, কিন্তু তা সত্ত্বেও পারবেন না। কারণ যতক্ষণ না আপনি জানতে পারছেন যে এর পরের পদক্ষেপ কি হচ্ছে, ততক্ষণ আপনি গোছাতেই পারবেন না। আপনি গোছাতে গোছাতে তো সময় চলে যাবে। ধরুন আপনি দেখলেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম নিয়ে দেখে নিলেন যে এখান থেকে এখানে যাচ্ছে, আপনি তৈরি হয়ে এখানে আক্রমণ যখন করছেন তখন আপনি এখানে চলে গেলেন। অর্থাৎ আমার তো এই তথ্যটা জানা দরকার যে এখানে আসার পর কোথায় যাবে, এখানে যাবে না এখানে যাবে। সে যখন এখানে, তখন আমি পরিকল্পনা করে নিলাম আমার তথ্য মোতাবেক যে এইখানে আসবে, আমি সমস্ত রেডি করে ফেললাম, তৈরি করে ফেললাম। সে যখন এখানে গেল তখন স্ট্রাইক করলাম। সুতরাং বুঝতে পারছেন, আপনার হাতে যতই অস্ত্র থাকুক, যদি তথ্য না থাকে আপনি পৃথিবীর সেরা অস্ত্র নিয়েও কিছু করতে পারবেন না। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এবার গোটা পৃথিবীতে ঝড় উঠে গেছে। এতদিন তিনি প্রকাশ্যে ছিলেন না, এবার ক্যাথরিন, যাকে শুধুমাত্র ইরান চিনত, অথবা ইসরায়েল চিনত, অথবা মোজাদ চিনত, অথবা পৃথিবীর বিভিন্ন শক্তিধর দেশগুলো চিনত, পৃথিবীর রাষ্ট্রনায়করা যাকে চিনত, আজকে গোটা দুনিয়া তাকে চিনছে। আপনার কি মনে হয় মাতাহারির মতো ক্যাথরিনের নামও অমর অক্ষয় হয়ে থেকে যাবে পৃথিবীর গুপ্তচরদের ইতিহাসে? কি মনে হয় আপনার? অবশ্যই লিখে জানাবেন। বিদায় নিচ্ছি, আমি ঋতব্রত ভট্টাচার্য। আপনারা দেখছিলেন রণক্ষেত্র।